নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার সেট একটি এসএসসি জিডি কনস্টেবল ডেট 26শে ফেব্রুয়ারি 2024 শিফট 4-এ যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিয়ে এসেছি। আর যারা এসএসসি জিডি 2025 টার্গেট করছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও ডাব্লিউবিপি, ঠিক আছে, ডাব্লিউবিপি এসআই, কেপিএসআই, আরপিএফ, এইসব বিভিন্ন পরীক্ষার জন্য এই যে প্রশ্নগুলো আছে সে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসে বেশিরভাগ পরীক্ষাতে। তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। ঠিক আছে, চলো শুরু করি বেশি কথা না বাড়িয়ে। তো আমরা দেখে নেব এই শিফট 4-এর যে প্রশ্নগুলো এসেছিলো তার প্রথম কোশ্চেন কি বলছে। 1 নম্বর প্রশ্ন বলছে ই, এফ এবং জি একসাথে একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে। ই এবং এফ একসাথে একই কাজ 50 দিনে সম্পূর্ণ করতে পারে। তো জি একা একই কাজ কত দিনে সম্পূর্ণ করতে পারবে? 4টা অপশান দেওয়া আছে। তো আমরা সময় কার্যে যেভাবে করি, কী দেওয়া আছে, ই, ঠিক আছে, এফ আর জি তারা একসাথে করছে 20 দিনে, আর বলেছে ই আর এফ আবার একসাথে করছে কত দিনে? 50 দিনে। তাহলে এদের আমরা লসাগু বের করব, 50 আর 20 লসাগু হয়ে যাবে 100। তাহলে এখানে 5, এখানে 2, তাই তো। তাহলে ই এফ জি এর একসাথে ক্ষমতা হচ্ছে 5, আর ই আর এফ এর ক্ষমতা হচ্ছে একসাথে 2। তাহলে জি এর ক্ষমতা কত হয়ে যাবে? নিশ্চয়ই 5 থেকে 2 বাদ দিয়ে দেবো, তাহলে 3, তাই তো। তাহলে মোট কাজ হচ্ছে আমার 100, জি এর ক্ষমতা হচ্ছে 3, সেটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি পেয়ে যাব? জি কত দিনে কাজটা করবে সেইটা আমরা পেয়ে যাব। কত দিনে? 100/3 দিনে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান বি। চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 91,260। প্রতি বছর জনসংখ্যা 30% হারে বৃদ্ধি পায়। 2 বছর আগে শহরটির জনসংখ্যা কত ছিল? তাহলে যে 30% আছে সেই 30% যদি আমরা ভেঙে দিই তাহলে কী পাবো? 3/10। যেহেতু বৃদ্ধি পেয়েছে কত বছর? 2 বছর, তাহলে সেইটাকেই আমরা 10 লিখব। ডান দিকে দাগ দিয়ে এই উপরেরটা কী হয়? যোগ, কারণ বৃদ্ধি বলেছে, তাহলে 13। সেটা 2 বছর বলেছে সেই জন্য সেটাকে আমরা 2 বার লিখব। বাদিকে বাদিক গুণ করব 100, ডান দিক গুণ করলে 1 6 9। ঠিক আছে, তাহলে বর্তমান জনসংখ্যা আমার কাছে 169, প্রশ্নতে বলে দিয়েছে সেটাই কত? 91,260। তাহলে সেটাকে আমরা সমান করতে পারি। এখান থেকে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে আমরা কত পাবো? 13 দ্বারা কাটলে এটা 13 কেটে দ্বারা কাটলে 7 13 91। ঠিক আছে, একটা শূন্য চলে যাবে, 13 দিয়ে 26 আর একটা শূন্য। আবার 13 দিয়ে কাটছে, দেখো 13 দ্বারা আবার কেটে দিলে কত হয়ে যাবে? আমি নিচে লিখছি, ঠিক আছে। তাহলে এখানে এদিকে 1 হয়ে গেল, এদিকে হয়ে যাবে 5 13 65, 52 মানে 4 13 52, একটা শূন্য। তাহলে 1 সমান আমরা পেয়ে গেলাম কত? 540। তাহলে 1-এর মান পেয়ে গেছি। আমাদের চেয়েছি কি 2 বছর আগে শহরটির জনসংখ্যা কত ছিল? তাহলে 2 বছর আগে শহরটির জনসংখ্যা কত ছিল? 100। তাহলে 100 মান যদি 540 হয় তাহলে 100-র সাথে 540 গুণ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো অ্যান্সার কত? 54,000। তো অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে এ বি এর তুলনায় 3 গুণ দ্রুত এবং বি সি এর তুলনায় দ্বিগুণ দ্রুত। যদি সি 66 মিনিটে কোনো যাত্রা শেষ করে তাহলে এ কত সময় সেই যাত্রা শেষ করবে? আমরা এখানে যে এ, বি আর সি এর ক্ষমতার যদি অনুপাতটা আমরা বের করতে পারি তাহলে কী হবে অনুপাত? বলছে এ বি এর তুলনায় 3 গুণ দ্রুত এবং বি সি এর তুলনায় দ্বিগুণ দ্রুত। তাহলে যদি আমরা সিকে 1 ধরি তাহলে নিশ্চয়ই বি কত হবে? 2, কারণ বলেছে বি সি এর তুলনায় 2 গুণ। ঠিক আছে, আবার বলেছে এ বি এর তুলনায় 3 গুণ, তাহলে বি যদি 2 হয় তাহলে নিশ্চয়ই এ কত হবে? 3 গুণ কত? 6। তাহলে এর ক্ষমতা 6, বি এর ক্ষমতা 2, সি এর ক্ষমতা 1। ঠিক আছে, এবারে বলেছে যদি সি 66 মিনিটে কোনো যাত্রা শেষ করে তাহলে এ কত সময় সেই যাত্রা শেষ করবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? যেহেতু সি এর মান 1 আছে তাহলে আমাদেরকে কিছু করার দরকার নেই। এই জাস্ট 66 যেটা আছে সেটাকে আমরা এর ক্ষমতা দ্বারা ভাগ করে দেবো। তাহলে সেটাকে যদি ভাগ করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো ভাগ করে দিলে আমাদের হয়ে যাবে কত? 11। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর, যে এ কত সময় সেই যাত্রাটা শেষ করবে? 11 মিনিটে। ঠিক আছে, তাহলে আমাদের 3-এর সি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে দুটি সংখ্যার অনুপাত 8:9। যদি দুটি সংখ্যার যোগফল 102 হয় তবে দুটি সংখ্যার পার্থক্য কত? তাহলে অনুপাত বলে দিয়েছে 8:9।
তাহলে আমরা যদি এখানে যোগ করে দিই অনুপাত দুটোকে, তাহলে 8 আর 9 যোগ করলে 17, 17 সমান বলে দিয়েছে দেখো 102। তাহলে 1 সমান সমান কত, 17 দ্বারা কেটে দিলে 6, তাহলে 1-এর মান হচ্ছে 6। চেয়েছে কি, সংখ্যা দুটির পার্থক্য। তাহলে সংখ্যা দুটির পার্থক্য 8 আর 9-এর পার্থক্য কত, 1। তাহলে সেই 1-এর মানটাই আমি বের করে রেখেছি কত, 6। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, পার্থক্য কত, 6। বা কেউ সংখ্যা দুটি বের করেও করতে পারো। যদি সংখ্যা দুটি চাইতো তাহলে কী করতাম, 8কে একবার 6 দ্বারা গুণ, তার মানে কত, 6টা 48, একবার 8কে 9কে 6 দ্বারা গুণ, তার মানে কত, 54। এখান থেকেও তাদের ডিফারেন্স কত, 6। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা দুটির পার্থক্য কত, 6। তার মানে আমাদের অপশন ডি হয়ে গেল কি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন একটা সরলীকরণ দিয়েছে। ঠিক আছে, আমি এটাকে লিখছি একবার। ঠিক আছে, 81/13 ভাগ, ফার্স্ট ব্র্যাকেটে আছে 176/16 মাইনাস 98/49 ব্র্যাকেট ক্লোজড গুণিত 2197/169। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা সরলীকরণ যেহেতু আছে, তো এটা আর করছি না, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কত অ্যান্সার হচ্ছে 5টার মধ্যে। ঠিক আছে, তো এটা বাড়ির জন্য থাকলো তোমাদের। চলো পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন একটা সরলীকরণ আছে, তো এটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 14x8 প্লাস 42x9 মাইনাস 111/3। তো 8 আর 14 যদি আমরা গুণ করে দিই তাহলে হয়ে যাবে 112, প্লাস 42 আর 9 যদি গুণ করে দিই তাহলে 9 2 18, 4 9 36, 37, মাইনাস 111কে 3 দ্বারা ভাগ করে দিলে 37। ঠিক আছে, তাহলে এবার আমরা এই দুটো যোগ করে দেবো। তাহলে 8 2 10, 7 1 8 1 9, 3 1 4, সেখান থেকে যদি 37 বাদ দিয়ে দিই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 3 5 4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি 453, মানে অপশান ডি। চলো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন বলছে এক্স একা একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে এবং ওয়াই একা একই কাজ 50 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু 5 দিন পরে এক্স কাজ ছেড়ে দেয়। ওয়াইয়ের কত সময় লাগবে বাকি কাজ শেষ করতে? তাহলে আমাদের দুটো আছে, এক্স করছে 20 দিনে, আর একটা আছে ওয়াই করছে 50 দিনে। তাহলে তাদের আমরা এলসিএম বের করবো কত, 100। তাহলে এক্সের ক্ষমতা হয়ে যাবে 5, ওয়াইয়ের ক্ষমতা হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে বলছি তারা একসাথে কাজ শুরু করে, তার মানে কি এক্স আর ওয়াই 5 দিন করেছে, যেহেতু 5 দিন পরে এক্স ছেড়ে যাচ্ছে, তার মানে কি এক্স প্লাস ওয়াই 5 দিন একসাথে কাজ করার যদি ক্ষমতা বের করি তাহলে কত হয়ে যাবে, 5 আর 2 যোগ, তার মানে কত, 7। তারা 5 দিন কাজ করেছে, তাহলে 7 × 5 করে দেবো, তাহলে 5 7 35। তাহলে 35 কাজ তারা কি করে দিয়েছে। তাহলে আমার কাছে এখন বাকি কাজ কত পড়ে থাকছে, বাকি থাকছে আমার মোট কাজ 100, সেখান থেকে 35 করে দিয়েছে, তাহলে বাকি থাকছে কত, 65। সেই বাকি কাজটা যেহেতু এক্স চলে গেছে, তাহলে আমাকে এখন কে কাজটা করছে, ওয়াই। তাহলে ওয়াইয়ের ক্ষমতা কত, 2। তাহলে আমরা যদি বাকি কাজকে ওয়াইয়ের ক্ষমতা দ্বারা ভাগ করে দিই তাহলে পেয়ে যাব যে বাকি কাজ ওয়াই কত দিনে করছে, তাহলে 65/2, তার মানে কত, 3 2 6, 2 2 4, 5 2 10। তার মানে ওয়াই সেই বাকি কাজটি 32.5 দিনে শেষ করবে। তাহলে আমাদের অপশান সি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে, 8 নম্বর প্রশ্ন বলছে 2 বছরের জন্য 24,000 টাকার উপর অর্ধবার্ষিকভাবে চক্রবৃদ্ধি হয় 25,766.4 টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? তো এখানে আমরা কি করব, যে যেটা টাকা 24,000 টাকা, ঠিক আছে, এবং সুদ আছে 25,766.4 টাকা, আর যে আসল আছে 24,000 টাকা, তো আমরা সুদ আসলটা বের করবো। ঠিক আছে, তাহলে যোগ করে দিলে হয়ে যাবে 49,766.4। দশমিক আছে উঠালাম, তাহলে দশমিকের জন্য বাদিকে একটা শূন্য নিলাম। ঠিক আছে, এবারে কি করব, এই অনুপাত থেকে ছোট আকারে নিয়ে আসব। তো 24,000কে প্রথমে 4 দ্বারা কাটলে কত হয়ে যাবে, এটা। ঠিক আছে, আবার এটাকে যদি কাটি 4 12 48, 4 4 16, 4 4 16, 4 16 64, এভাবে কাটাকাটি করে দেখবে একবারে কাটাকাটি লাস্ট আসবে 625। ঠিক আছে, আর এদিকে আসবে 1296। তাহলে এবারে 625 আর 1296 যখনই চলে আসবে তখন কি আছে দেখো, 2 বছর চেয়েছে কিন্তু অর্ধবার্ষিকীভাবে। তাহলে 2 বছর অর্ধবার্ষিকী কত পাই, 1 বছরে যদি আমরা দুটো অর্ধবার্ষিকী পাই তাহলে 2 বছর নিশ্চয়ই 4টা পাবো। তাহলে এই যে 625,
ঠিক আছে, তার নিশ্চয়ই একটা এমন কিছু সংখ্যা আসবে যার পাওয়ারে 4 আসবে। ঠিক আছে, তাহলে 5-এর পাওয়ারে যদি আমরা 4 করি তাহলে 625, আর এখানে 6-এর পাওয়ারে যদি 4 করি তাহলে 1296। তাহলে এভাবে আমরা যেহেতু 2 বছরে অর্ধবার্ষিকভাবে 4টা পাচ্ছি, তাহলে সেই 4 ক্যান্সেল করে দেবো, তাহলে আমাদের পড়ে থাকবে 5 আর 6। এবার 5 আর 6 থেকে কত বাড়ছে, আমরা ধরে নেব 1 বাড়ছে 5 থেকে 6, কার উপরে, 5-এর উপরে, কত শতাংশ, 100%। এখান থেকে কাটাকাটি করে দিলে আমরা পেয়ে যাবো কত, 20%। ঠিক আছে, তাহলে 20% যেটা আমরা, এটা কিন্তু অ্যান্সার নয়, এটা আমাদের কি, এটা অর্ধবার্ষিকীভাবে সুদের হারটা পেলাম। চেয়েছে কি বার্ষিক সুদের হার, তাহলে বার্ষিক সুদের হার, তাহলে অর্ধবার্ষিকে যদি 20 হয় তাহলে বার্ষিক সুদের হার কত হয়ে যাবে, নিশ্চয়ই 2 দ্বারা গুণ করে দেবো, তাহলে 40%। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে 40%। তার মানে 8-এর সি হবে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 20 যেটা বেরিয়েছে সেটা হচ্ছে অর্ধবার্ষিকী, কিন্তু চেয়েছে কত, বার্ষিক সুদের হার, তাহলে বার্ষিক মানে 2 দ্বারা সেটাকে অর্ধবার্ষিকে গুণ করে দিলে আমরা বার্ষিকটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 8-এর সি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নতে। 9 নম্বর প্রশ্ন বলছে, ক্রমিক 17টি বিজোড় সংখ্যা আছে, যদি প্রথম 11টি সংখ্যার গড় x হয় তাহলে শেষ 6টি সংখ্যার গড় কত হবে। তাহলে ক্রমিক 17টি বিজোড় সংখ্যা আছে, যদি প্রথম 11টি সংখ্যার গড় x হয় তাহলে শেষ 6টি সংখ্যার গড় কত হবে। 9 নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটা যদি আমরা 4টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান ধরে করি তাহলে মনে হয় বেটার হবে। ঠিক আছে, তো দেখি, প্রথম 11টি সংখ্যার গড় x, তার মানে কি সমষ্টি কত হবে 11x, বাকি যে 6টা চেয়েছে, ঠিক আছে, তাহলে বাকি 6টার যে কোনো একটা যদি আমি ধরে নিই, তার মানে কি সেটা টোটালটা 17 দ্বারা ভাগ হতে হবে, যেহেতু টোটালটার সমষ্টি যেহেতু 17। ঠিক আছে, তাহলে যদি আমরা অপশান ডি ধরে করি, ঠিক আছে, কারণ যেহেতু এখানে 17 আছে আমরা বুঝতে পারছি, তাহলে অপশান ডি যদি ধরি তাহলে 6-এর বাকি 6টা সংখ্যার গড় যদি x + 17 হয় তাহলে সমষ্টি কত হবে 6 × x+, এটা গুণ করলে হয়ে যাবে 6x + 6 × 17 102। এবার 11x আর এই 6x + 102 যদি যোগ করে দিই তো হয়ে যাবে টোটাল 17x + 102। তাহলে এই যে এটা টোটালটা কি হলো, টোটালটা 17টা যে বিজোড় সংখ্যা ছিল তাদের সমষ্টি বেরোলো এখন এটা, তাহলে তাদের গড় নিশ্চয়ই 17 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই, তাই তো। তাহলে দেখো এটা 17 দ্বারা কিন্তু ভাগ যায়, যেহেতু টোটাল 17টি সংখ্যা বলেছে, তাহলে আমরা এই অপশন ধরে এইভাবে করতে পারবো কি আমাদের ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো কোনো কোনো প্রশ্ন ডিটেলস থেকে মনে হয় অপশন ধরলে আবার তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি, তো তেমনই এই ধরনের একটা প্রশ্ন। তো 9 ডি হয়ে গেল এখানে অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো দেখবে 15, 13, 12 ধরলে কিন্তু সেটা 17 দ্বারা সমষ্টিটা 17 দ্বারা ভাগ যায় না, তাহলে আমাদের অপশানটা কোনটা, ডি। চলো পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে যদি এল এম-এর চেয়ে 3 গুণ বেশি হয় তাহলে এম এল-এর চেয়ে কত শতাংশ কম। তার মানে কি, এল এম-এর চেয়ে, তো আমরা যদি বের করতে পারি যে এল আর এম, বলছে এল এম-এর চেয়ে 3 গুণ বেশি, তার মানে এম যদি আমরা 100 ধরি তাহলে 3 গুণ বেশি বলেছে, তাহলে 100-র 3 গুণ মানে 300, তাহলে 300 কি বেশি হবে, তাহলে 100 আর 300 যোগ হয়ে যাবে, টোটাল হয়ে যাবে কত 400। তাহলে এবারে কী চেয়েছে কত শতাংশ কম, তাহলে কম হচ্ছে 400-র দিক থেকে 100-র দিকে গেলে কম, কত কম হয়েছে 300, কার উপরে 400-র উপরে, কত শতাংশ ইন্টু 100%। তাহলে আমরা 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 4 দ্বারা 100কে কেটে দিলে কত 25, তার মানে 3 25-এ 75% আমাদের সঠিক উত্তর। তো আমাদের 10-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, জাস্ট একটা সিম্পলিফিকেশন, 15 - 2 × 4 + 7, তার মানে 15 - 4 × 2 = 8 + 7। ঠিক আছে, তো 15 থেকে 8 বাদ 7, আর তার সাথে 7 যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 14। খুবই সহজ একটা প্রশ্ন, অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। 12 নম্বর প্রশ্ন বলছে একটি জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্যের 160%, যদি 35% ছাড় দেওয়া হয় তাহলে লাভের শতকরা হার কত হবে। তো আমরা প্রথমে ক্রয় মূল্য লিখে দেব। ঠিক আছে, এটা ক্রয় মূল্য, তারপরে লিখছি আমরা ধার্য, তারপর লিখছি ছাড় দেওয়ার পরে মানে বিক্রয়টা। ঠিক আছে, বিক্রয়, তাহলে ক্রয় মূল্য যদি আমরা 100 ধরি তাহলে ধার্য মূল্য 160%, তার মানে 160, 160-এর উপরে ছাড় দেওয়ার পরে সেটা বিক্রি করেছে কত 35%। যদি আমরা বের করি তাহলে একটা শূন্য কাটলো, 5 দ্বারা কেটে দিলে 7, 5 দ্বারা কাটলে 2, আবার 2কে 16 কাটলে কত 8, তার মানে কত 7 × 8 = 56। তাহলে
56টা ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 160 থেকে নিশ্চয়ই সেই 56টা বাদ, তাই তো? তাহলে 160 থেকে 56 বাদ দিলে হয়ে যাবে 104। তাহলে আমার ক্রয় মূল্য ছিল 100, আমি বিক্রি করেছি 104 টাকায়, তাহলে আমার পার্সেন্টেজ কত লাভ হয়েছে? আমরা সোজাসুজি বলতে পারছি যে 4% আমাদের লাভ হয়েছে। তার মানে সেই লাভের শতকরা হার কত? 4%, মানে 12-র বি হয়ে যাবে কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে, একটি জিনিসের ধার্য মূল্য 1960 টাকা, যদি 30% ছাড় দেওয়া হয় তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত? তাহলে 1960 টাকা আছে, তার 30% বের করে আমরা সেটাকে কী করব? বিয়োগ করে দেবো। তাহলে 0 0 0 0 কাটলো, তাহলে 3 6 18, 3 19 57, 58, 588 টাকা কি ছাড় দিচ্ছে। তাহলে 1960 থেকে যদি আমরা 588 বাদ দিই তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। তাহলে 10 থেকে 8 বাদ 2, এখানে 9 7, এখানে 6, মানে 13। তাহলে 1372 টাকা হবে কি আমাদের সঠিক উত্তর। তাহলে 13-র বি হয়ে গেল আমাদের অপশন। চলো পরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে, একটি মোবাইল ফোনের ক্ষেত্রে লাভ ক্রয় মূল্যের 250%। যদি ক্রয় মূল্য 50% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য একই থাকে, তাহলে নতুন লাভের শতকরা কত? তো 14 নম্বর প্রশ্ন বলছে, একটি মোবাইল ফোনের ক্ষেত্রে লাভ ক্রয় মূল্যের 250%, ক্রয় মূল্য 50% বৃদ্ধি পায়। তাহলে আমরা যে ক্রয় মূল্য প্রথমে ধরছি 100, ঠিক আছে, সেখান থেকে লাভ হচ্ছে 250%, তার মানে কি 250, আর তাহলে যদি লাভ 250 আর ক্রয় মূল্য 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? টোটাল 350 বা 350। এবারে বলছে ক্রয় মূল্য যদি 50% বৃদ্ধি পায়, তাহলে 100-র উপরে 50% বৃদ্ধি পেলে কত? 150। আবার বলেছে যে বিক্রয় মূল্য একই থাকে, তার মানে বিক্রয় মূল্য যেটা 350 ছিল সেটাই থাকছে। তাহলে এখানে আমার লাভ কত হয়ে যাবে? তাহলে 350 থেকে 150 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার হয়ে যাবে কত? 200, তাই তো? তো এখন নতুন লাভ কত হচ্ছে আমার কাছে? 50, 150 টাকার উপরে কত শতাংশ ইন্টু 100%, যদি আমরা বের করি তাহলে কত হচ্ছে? 0, 5 দিয়ে কাটলে 3, তার মানে 33.33 থাকবে, তাই তো? তাহলে এই 33.33% 100-র উপরে, তার মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, 133.33%। ঠিক আছে, তাহলে নতুন লাভের শতকরা হার আমরা পেয়ে গেলাম। বা আমরা যদি এটাকে একবারে করি তাহলে এই যে যেটা 200 টাকা নতুন বেরিয়েছিল সেটা 150-র উপরে আমরা যদি পার্সেন্টেজ বের করি তাহলে আমাদের অ্যান্সার ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা 0 0 কেটে দিলে 5 দিয়ে 3, 5 দিয়ে 4, মানে 400/3, 400/3 মানে হয়ে যাবে 133.33%। ঠিক আছে, তাহলে এইভাবেও হবে, আর শুধু এটাতে জাস্ট 100 যোগ করতে হবে। চলে যাব পরের প্রশ্নতে। 15 নম্বর প্রশ্ন বলছে, রেনসনের কাছে 91 মিটার, 112 মিটার এবং 49 মিটার লম্বা 3টে কাঠের টুকরো আছে। যদি সে কাঠগুলোকে সমান লম্বা পাটায় কাটতে চায় তাহলে প্রতিটি পাটার সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য কত? এই প্রশ্নটাতে জাস্ট আমরা কি করব যে 91 মিটার, 112 মিটার, 49 মিটার তার জাস্ট আমরা গসাগু বের করব। ঠিক আছে, তবেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এদের গসাগু হয়ে যাবে কত? 91, 112 আর 49-এর গসাগু হয়ে যাবে 7। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 7, মানে সেই প্রতিটি পাটার সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য কত হবে? 7 মিটার, মানে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 16 নম্বর বলছে, একটি মূলধন 8% বার্ষিক সরল সুদের হারে বিনিয়োগ করা হয়। 2 বছর পরে অর্জিত সুদ 320 টাকা হলে মূলধন কত? ঠিক আছে, তো আমরা জানি যে সূত্র হয় সরল সুদের I=P/100। তাহলে এখানে আমরা আয়ের মান জানি কত? 320 দিয়েছে। পি এর মান জানি না আমরা, পি থাকলো, আর এর মান বলে দিয়েছে 8, আর টি এর মান মানে 2 বলে দিয়েছে, তাহলে নিচে 100। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে এই যে 8 দ্বারা যদি 320-কে কাটি তাহলে কত? 4 8 32, মানে 40, আবার 2-কে দ্বারা 40 কাটলে কত? 20। তাহলে পি এর মান আর আরে যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে? 2000। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান ডি। তো পরের প্রশ্ন 17 নম্বর বলছে, যদি P/Q সমান 5:3 হয় এবং Q/R সমান 2:5 হয় তাহলে Q/P+R এর মান কত? তাহলে প্রথমে আমরা যে অনুপাতটা দেওয়া আছে P, Q আর R,
ঠিক আছে, তাহলে তাদের আমরা অনুপাতটা বের করি 5, 3 আর কিউ আর আছে 2, 5, তাহলে নিচে লিখবো আমরা 2, 5। ঠিক আছে, রেশিও প্রপোর্শনাল অঙ্ক আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমাদের চ্যানেলে দেওয়া আছে, যদি কারো দেখতে এইসব প্রশ্ন অসুবিধা হয় তাহলে সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তো ওখান থেকে দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবারে আমরা এই ফাঁকা ঘরগুলোতে লিখবো কি আগের আর পরে, মানে এখানে 3 আর বাদিকে এখানে 2। তাহলে গুণ করে দিলে 5 2 10, 3 2 6, 3 5 15। তাহলে পি এর মান এখন কি ধরবো 10, কিউ এর মান 6, আর এর মান 15। তাহলে জাস্ট আমরা বসিয়ে দেবো, চেয়েছে কি কিউ ইস টু পি প্লাস আর। তাহলে এখানে কিউ এর মান হয়ে গেল 6, পি আর আর যোগ করলে 10 আর 25 যোগ করলে হয়ে যাবে 25। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 6:25। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি। 18 নম্বর প্রশ্ন বলছে, যদি একটি শার্টের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 35% হয় তাহলে ক্ষতির শতকরা হার কত? তাহলে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 35%, তো আমরা এটাকে লিখতে পারি 35/100। তার মানে 100 যদি আমাদের ক্রয় মূল্য হয়, সেখানে বিক্রয় মূল্য কত বলে দিয়েছে 35। তাহলে ক্ষতি হার কত, মানে ক্ষতি কত হয়েছে 100 থেকে 35 বাদ দিয়ে দাও, তাহলে 65। তাহলে সেই 65% কি ক্ষতি হয়েছে 100-র উপরে, তাহলে আমাদের ক্ষতির শতকরা হার 65%। তার মানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন দেখি। বলছে একটি আয়তকার টেবিলের উপরের অংশের পরিসীমা 70 মিটার এবং এর ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে একটা আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে আমাকে কত 70 মিটার। তো আমরা সেই আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য প্রস্থ এ এবং দৈর্ঘ্য বি ধরি, তাহলে আমরা সূত্র জানি কি 2 × a + b = 70, এটা পরিসীমা। তাহলে a + b আমরা কত পাচ্ছি 35, 2 দ্বারা কেটে দিলে। আর এদিকে পাচ্ছি ক্ষেত্রফল মানে a × b বা দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে ab কত পাচ্ছি আমরা 300। তাহলে এবার ab যেটা গুণফল আছে সেটাকে যদি আমরা একটু চালাকি করে গুণ করে দিই 15 × 20, ঠিক, তাহলে এই 15 আর 20 যোগ করলে দেখো বাদিকে কিন্তু 35 আসে, আবার গুণ করলে কিন্তু 300। তাহলে আমরা কি করব, এখান থেকে অ্যাজুম করব যে a এর মান 15 আর b এর মান 20। ঠিক আছে, তাহলে যদি a এর মান 15 হয়, আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, a এর মান 15 আর b এর মান যদি 20 হয়, তাহলে এটা 15, এটা যদি 20 হয়, তাহলে আমার কর্ণ কত হবে? তাহলে কর্ণর সূত্র জানি আমরা √a² + b²। তাহলে রুটের ভিতরে যদি 15 করি তাহলে 225, 20 করলে কত 400, তার মানে টোটাল যোগ করে দিলে 625, 625 রুট কত 25। তাহলে আমরা সেই আয়তকার টেবিলের কর্ণ কত পেলাম 25 মিটার। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। শেষ প্রশ্ন আমরা দেখব 20 নম্বর প্রশ্ন কি বলছে। বলছে সীতা ও গীতার গড় বয়স 40 বছর, যদি ঋতু সীতার জায়গা নেই তাহলে গড় বয়স 38 বছর হবে, এবং যদি ঋতু গীতার জায়গা নেই তাহলে গড় বয়স 42 বছর হবে। সীতা, গীতা এবং ঋতুর বয়স যথাক্রমে কত? তো এই প্রশ্নতে প্রথম যেটা লাইন বলেছে দেখো, সীতা ও গীতার গড় বয়স 40, আমরা অপশন ধরে তাড়াতাড়ি করে নিতে পারবো। ঠিক আছে, তো সীতা ও গীতা যেহেতু প্রথমে আছে, প্রথম দুটো, তাহলে প্রথম দুটোর গড় যদি আমাদের 40 বেরিয়ে যায় অপশন ধরে ধরে, তাহলে আমরা বলতে পারবো সেটাই সঠিক উত্তর। দেখো 36 আর 42, 36 আর 42 যোগ করলে কত হয় 6 2 8, 4 3 7, সেটাকে 2 দ্বারা ভাগ করলে কিন্তু 40 আসে না, 39। সেমভাবে পরেরটাও দেখো 6 2 8, 4 3 7, 78/2 মিলছে না। তারপরটা দেখো 44 আর 36 যোগ করলে 80, সেটাকে 2 দ্বারা ভাগ করলে 40, তাহলে মিলে গেছে। শেষের অপশানটা দেখি 39 আর 42, 9 2 11, 81, 81/2 মিলছে না। তার মানে যে সীতা ও গীতার গড় বয়স প্রশ্নতে দেওয়া ছিল 40, কিন্তু অপশান ধরেও দেখছি আমরা 40 মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি। তাহলে আমাদের বাকি আর কাজ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা অপশান থেকেই খুব সহজেই তাড়াতাড়ি আমরা করতে পারবো। তো এই ছিল 20টা প্রশ্ন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।